হাঁসের ডিম দিয়ে কত রকমের রান্নাই তো করি, কিন্তু আজকে একটু অন্য স্বাদের একটা রান্না করব। আলু, পেঁয়াজ আর ঘরোয়া মশলার সঙ্গে হাঁসের ডিম দিয়ে তৈরি হবে এমন একটা ঝোলঝোলে ডালনা, যার গন্ধে ভাত বেড়ে খেতে ইচ্ছে করবে। চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এখানে 6 পিস হাঁসের ডিম নিয়েছি। একদম দেশি হাঁসের ডিম ছিল। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী হাঁসের ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরপর চুলায় একটা প্যানে জল গরম করে তারপর হাঁসের ডিমগুলো সেদ্ধ হতে দিয়ে দিলাম। এবার সাথে একটু লবণ দিয়ে দিলাম। ডিম সেদ্ধ করার সময় যদি একটু লবণ দেওয়া হয়, এতে ডিমের খোসা ছাড়ানো খুবই সহজ হয়ে যায়, ডিমের খোসাগুলো ভেঙে যায় না। এটা কিন্তু ডিম সেদ্ধ করার একটা গোপন টিপস, তোমরা চাইলে ব্যবহার করে দেখতে পারো। 10 মিনিট সেদ্ধ করার পর ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখো, লবণ ব্যবহার করার কারণে ডিমের খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যাচ্ছে। তোমরা কিন্তু ডিম সেদ্ধ করার সময় একটু লবণ ব্যবহার করে দেখতেই পারো। আমার কিন্তু সবকটা ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ডিমের খোসার একটু অংশ দিয়ে ডিমের গায়ে একটু দাগ কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা ছুরি অথবা খুন্তির সাহায্যেও করতে পারো। আমার হাতের কাছে যেহেতু ডিমের খোসাটা ছিল, তাই আমি এটা দিয়ে করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ডিমের গায়ে এভাবে দাগ কেটে নিয়েছি। এতে ডিমটা ভাজার সময় ফাটবে না, আর ভিতরে একটু মশলা, লবণ এগুলো ঢুকবে, এতে খেতে আরো বেশি ভালো লাগবে। যাই হোক, আমার কিন্তু ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে তার ভিতরে সয়াবিন তেল দিয়ে সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা তেলে দিলে ডিমটা ভাজলে অনেক সুন্দর একটা কালার আসে, তাই আমি ডিমের গায়ে হলুদ আর লবণ না মাখিয়ে তেলের ভিতর দিয়ে দিই সরাসরি, যাতে কালারটা অনেক সুন্দর আসে। আমি হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আগে থেকে সেদ্ধ করা সেই ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে একটু কড়া করে ডিমটা ভাজার জন্য। একটু কড়া করে ডিমটা ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে এক এক করে তুলে নিলাম। এরপর ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম টুকরো করা আলু। আলুটাকে আমি একটু ডুমু ডুমু করেই কেটেছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে আলুগুলো কেটেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে নিবে। আজকে আমার ইচ্ছে হলো যে আমি একটু বেশি বড় করে ডিমের আলুগুলো কাটবো, তাই এভাবেই আমি কেটেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে নিতে পারো। এবার আলুগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে এবার আমি এক এক করে তুলে নেব। আচ্ছা, তোমরা আজকে আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবে না। যাই হোক, আমি কিন্তু আলুগুলোকে তুলে নিয়েছি। তারপর ওই তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা আর দারচিনি, এলাচি ফোড়ন করা হয়ে গেলে তারপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, প্রায় 3-4টা মতো। তারপরে আমি একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা ফোড়নের সাথে দেওয়া উচিত ছিল, তবে আমি ভুলে গেছিলাম, তাই পরবর্তীতে অ্যাড করলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করেছি। তোমরা চেষ্টা করবে এই ডিমের ডালনা রান্নাতে রসুনের পরিমাণটা খুবই কম দিতে আর আদার পরিমাণটা বাড়িয়ে দিতে। যাই হোক, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপর দিয়ে দিলাম এখানে একটা টমেটো। তোমরা চাইলে এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারো, তবে আমার কাছে আজকে একদমই ফ্রেশ টমেটো ছিল না, তাই আমি এখানে ফ্রোজেন টমেটো ব্যবহার করেছি। টমেটোটা একটু নরম হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া সাথে একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর এই মশলাটাকে খুব ভালোভাবে আমি এখন সময় নিয়ে অনেকটা সময় কষিয়ে নেব। মশলা তুমি যত ভালো করে কষাবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে, এটা যে কোনো রান্নাই হোক না কেন। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি একটু পরপর নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়েও খুব ভালোভাবে কিছুটা সময় আমি এখানে কষিয়ে নেব। এরপর আলুটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়েও খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নেব। বেশ অনেকটা সময় ধরে আজকে আমি মশলাটা কষাবো, যাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আজকের রেসিপিটা অনেক বেশি মজা হয়েছিল, যেটা তোমরা বাসায় ট্রাই না করলে বুঝবে না। এর সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝোলের জল দিবে। তোমরা কতটা ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জলটা ব্যবহার করবে। আমি এখানে গামাখা ঝোল রাখবো, তার জন্য আমি আমার পরিমাণ মতো ঝোলের জল দিয়েছি। ঝোলের জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি। কিছুক্ষণ ফুটে নেওয়ার পর তারপর যখন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া।
গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়া দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, কিছুটা সময় ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য, যাতে গরম মশলার ফ্লেভারটা ঝোলের ভিতরে খুব ভালোভাবে ছড়িয়ে যেতে পারে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি ঢাকনা তুলে পরিবেশন করে নিলাম। আর অবশ্যই ঢাকা দেওয়ার পর চুলাটা একদমই অফ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ঝোলের কালারটা কতটা সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার রেসিপি ফলো করে একদিন বানিয়ে দেখো, আশা করছি কেউ নিরাশ হবে না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।